মা বললেন, আর না নবু, এবার পড়তে যাও। নবু বলল, বিকু আসুক। মা বললেন, বিকুকে যেন দেখলাম খানিক আগে। দরজার বাইরে গিয়ে নবু বিকুর নাম ধরে জোরে জোরে ডাক দিল। উকি মেরে দেখলো তাদের পড়ার ঘরে আলো জ্বলেনি। ঘরের মধ্যে গিয়ে বলল, কই বিকু? মা বললেন, দেখলাম তো এলো চোরের মতো পা টিপে টিপে। কোথায় গেছে বুঝি আবার? বিকু না পড়লে বুঝি তুই পড়বি না? যা পড়গে যা। আর দেখ, অমন করে গলা ফাটিয়ে চেঁচাস নে বিকু বিকু বলে। কানের পর্দা ফুটো করে দিবি নাকি সকলের? মা হাসতে হাসতে চলে গেলেন। ছোট ভাই বোনকে ক্যারাম বোর্ডটি ছেড়ে দিয়ে নবু পড়ার ঘরে গিয়ে পড়তে বসায় স্থির করে ফেলল। বিকুর ব্যাপারটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না। নানা রকম দ্বিধা সন্দেহ নবুর মনে জাগতে থাকে। পরশু রাত্রে চুপি চুপি বিকুর মুখে লাল আর কালো কালি দিয়ে সে আলপনা এঁকে দিয়েছিল। সকালে বাড়ি শুদ্ধ লোক হেসেছে। সেই থেকে একটু যেন কেমন কেমন হয়ে গেছে বিকু। প্রতিশোধ নেবার কথা ভাবছে, তাতে সন্দেহ নেই। কোন দিক থেকে তার আক্রমণটা আসবে? নবু অত্যন্ত সতর্ক হয়ে আছে কাল থেকে। এবার বিকুকে সে সহজে ছাড়বে না। এবার তার সঙ্গে লাগতে এলে বিকুকে সে এমন জব্দ করবে। কিসের শব্দ? পড়ার ঘর ঘুরঘুরটি অন্ধকার। একটা জানালা দিয়ে এ ঘরে বারান্দার আলো থেকে আলো আসে, আর একটা জানালা দিয়ে পাশের বাড়ি থেকে আলো আসে। সমস্ত জানালাগুলি বন্ধ না করলে তো এ ঘর এমন অন্ধকার হওয়ার কথা নয়। কে বন্ধ করেছে জানালা? দরজার কাছে দাঁড়িয়ে নবু এক মুহূর্তের জন্য একটু ইতস্তত করল। না, কাউকে ডাকা যায় না। মার বিছানা থেকে টর্চটাও আনা যায় না। বিকু হয়তো আশেপাশেই কোথাও আছে। ঘরে ঢুকে নবু দেয়াল হাতড়ে আলোর সুইচটা টিপে দিল। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে বিদ্যুৎ চমকানোর মতো চোখ ঝলসানো তীব্র আলো খেলে গিয়ে ঘরটা আবার অন্ধকার হয়ে গেল। হাই পাওয়ারের বাল্ব ফিউজ হওয়ার সময় যেমনটা ঘটে। ঘরের মধ্যে কোথায় যেন একটা অদ্ভুত গম্ভীর গোয়াও গোয়াও আওয়াজ আরম্ভ হয়ে গেল। কালোয়াতি গানের রেকর্ড কেটে গেলে গ্রামোফোনে যেমন আওয়াজ হয়। আর দেখা গেল ঘরের কোণে শূন্যে ঝুলানো দুটো চোখ আর একটা মুখ। পথে গাড়ি নিয়ন্ত্রণের নীল আর লাল আলোর মতো চোখ দুটি গাঢ় নীল আর মুখটা গাঢ় লাল। নবু একটা খাপছাড়া আওয়াজ করে মেঝেতে লুটিয়ে পড়ল। নীল চোখ আর লাল মুখের আড়াল থেকে বিকু তখন বলল, কিরে নবু, ভয় পেলি নাকি? খুব সাহসী তোরে তুই। নবু সারা নেই। গোয়াও গোয়াও আওয়াজ বন্ধ করে বিকু হাসতে হাসতে টেবিলের ওপরে উঠে দাঁড়ালো। পুরানো বাল্বটা খুলে নিতে নিতে সে ভাবল, এই বুদ্ধিটাই সবচেয়ে কাজ দিয়েছে। ওরকম চোখ ঝলসানো আলো চমকে না দিলে নবু হয়তো এতটা ভয় পেত না। পুরানো খারাপ বাল্বটা নিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেতরে সরু তারটুকু ঠিক জায়গায় আটকাতে সোজা পরিশ্রম হয়েছে তার। পকেট থেকে বার করে ভালো বাল্বটা লাগিয়ে দিতেই ঘর আলো হয়ে গেল। হাত পা মুচড়ে নবু এক অদ্ভুত ভঙ্গিতে মেঝেতে পড়ে আছে। এক নজর দেখেই বিকু লাফ দিয়ে টেবিল থেকে নেমে পড়ল। নবু? ব্যাকুলভাবে বিকু তাকে তুলবার চেষ্টা করল। নবুর সর্বাঙ্গ কেমন শিথিল আলগা হয়ে গেছে। উঁচু করতে গেলে মাথাটা গড়িয়ে গড়িয়ে পড়তে চায়। নবু, আয় নবু। তারপর আর কি, বাড়িতে হইচই আরম্ভ হয়ে গেল। কেউ নবুর মাথায় জল দেয়, কেউ পাখা দিয়ে বাতাস করে, কেউ চেঁচায়, কেউ কাঁদে। নবুর দাদা ডাক্তার আনতে ছুটে বেরিয়ে যায়। মা পাগলের মতো থেকে থেকে ছেলের নাম ধরে ডাকেন আর সাড়া না পেয়ে কেঁদে ওঠেন। পিসিমা কপাল চাপড়ে বিকুর উদ্দেশ্যে বলতে থাকেন, এ কি সর্বনাশা, সত্তরকে ঘরে ঠাঁই দেওয়া হয়েছিল রে। ওরে, যারা তোকে খাইয়ে পরিয়ে মানুষ করার ভার নিল তাদেরই এমন সর্বনাশ, তুই কেমন করে করলি রে? নবুর দিদির একটু বুদ্ধি আছে। আকস্মিক বিপদে সকলের মাথা বিগড়ে গেলেও তার মাথাটাই একটু ঠান্ডা আছে। দাদাকে তাড়াতাড়ি ডাক্তার আনতেও পাঠিয়েছে সেই। সে বলতে থাকে, একটু চুপ করো পিসিমা, অত গোলমাল করো না সবাই মিলে। একটু সরে দাঁড়াও সকলে, ভিড় করো না।
পাংশু বিবর্ণ মুখে একপাশে দাঁড়িয়ে বিকু মরা মানুষের মতো তাকিয়ে থাকে। তার মাথার ভেতরটা যেন পাক খেতে আরম্ভ করে দিয়েছে। তুচ্ছ ছেলে খেলার এ কি ভয়ানক পরিণাম! নবু এমন ভয় পাবে সে তো তা কল্পনাও করতে পারেনি। নবুর মতো ছেলে কি করে এমন ভয় পেল যে একেবারে অজ্ঞানী হয়ে গেল? সেরকম দুর্বল ভয় কাতুরে ছেলে তো নবু নয়। হঠাৎ চমকে উঠে কিছুক্ষণের জন্য নবু একটু ভড়কে যাবে, এইটুকু ভেবেই সে ভয় দেখানোর আয়োজন করেছিল। নবু ভয় পেয়েছে বুঝেই সে কথা বলেছিল। সাড়া না পেয়েও বুঝতে পারেনি নবুর এমন অবস্থা হয়েছে। সে ভেবেছিল ভয় পাওয়ার জন্য রাগে আর লজ্জায় বুঝি নবু কথা বলতে পারছে না। দুঃখে অনুতাপে বিকুর মনটা পুড়ে যেতে থাকে। 1 বছর আগে সে এখানে এসেছে। তার আগে দূরসম্পর্কের এক কাকার কাছে কত যে কষ্ট পেয়েছে তার সীমা নেই। এখানে আশ্রিত বলে কেউ তাকে অবহেলা করেনি। নবুর সমান আদর যত্ন আর স্বাধীনতা পেয়ে 1 বছর কাটিয়ে দিয়েছে সে। সে তো একরকম ভুলেই যেতে বসেছিল যে এটা শুধু তার আত্মীয়দের বাড়ি। নবু আর তার মধ্যে অনেক তফাৎ। সব বিষয়ে নবুর সমান অধিকার তার নেই। এবাড়ির সকলে তার জন্য এত করেছে আর সে কিনা তারই আজ উপযুক্ত প্রতিদান দিয়েছে। নবুর বাবা কামিনী বাবু স্তব্ধ হয়ে ছেলের দিকে তাকিয়েছিলেন। বারবার বারান্দায় গিয়ে দেখে আসছিলেন ডাক্তার আসছে কিনা। এতক্ষণ পরে হঠাৎ তার যেন বিকুর দিকে নজর পড়ল। পলকহীন চোখে কয়েক মুহূর্ত বিকুর দিকে চেয়ে তিনি যেন বুঝবার চেষ্টা করতে লাগলেন ছেলেটাকে। তুমি কি করছো এখানে? বিকু মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। বাইরে যাও। কামিনী বাবু গলা ধরে বিকুকে ঘরের দরজার বাইরে ঠেলে দিলেন। বিকু সেইখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ভিতরে হঠাৎ কলরব জোরালো হয়ে উঠল। কে যেন বলে উঠল, চোখ মেলেছে, চোখ মেলেছে। মার গলার ব্যাকুল ডাক শোনা গেল, নবু, নবু। তারপর আবার কলরব ঝিমিয়ে গেল। ভেতরে গিয়ে একবার দেখে আসবার জন্য বিকুর প্রাণটা ছটফট করতে লাগলো। নবুর দাদা উপেন ডাক্তারকে সঙ্গে করে ফিরে এলো। ডাক্তার ব্যস্তভাবে ঘরে ঢুকলেন। বিকুকে দেখে উপেন বাইরে দাঁড়িয়ে পড়ল। এখানে কি করছো তুমি? বিকু চুপ। হাত বাড়িয়ে উপেন তার কানটি শক্ত করে ধরল। মনে হলো কানটি বুঝি তার ছিঁড়ে যাবে। কান ধরে টানতে টানতে বিকুকে সিঁড়ির কাছে নিয়ে গিয়ে উপেন বলল, যা এখান থেকে, খুনে কোথাকার, তোর মুখ দেখলেও পাপ হয়। ধীরে ধীরে বিকু সিঁড়ি দিয়ে নেমে গেল। কোথায় দাঁড়াবে? কোথায় দাঁড়ালে কেউ তার মুখ দেখতে পাবে না? সদর দরজা পার হয়ে রাস্তায় নেমে সে আলোর ধামে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। এখানে দাঁড়িয়েও বাড়ির সকলের কাছে মুখ লুকানো যাবে না, কিন্তু নবুর একটা খবর না জেনে দূরে তো চলে যাওয়া যায় না। 10-15 মিনিট পরে ডাক্তার বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন। বিকু কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছে ডাক্তারবাবু, বাঁচবে তো? ডাক্তারবাবু বললেন, বাঁচবে বই কি, জ্ঞান হয়েছে। বিকুর গলার আওয়াজ শুনে আর মুখ দেখে ডাক্তারবাবুর মনে বোধহয় একটা সন্দেহ জাগলো। তীক্ষ্ণ দৃষ্টিতে বিকুর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি ভয় দেখিয়েছিলে বুঝি? পুরোধারী ছেলে তুমি, তোমার এটুকু কাণ্ডজ্ঞান নেই? তোমার ফাঁসি হওয়া উচিত, বদ ছোকরা। ডাক্তারবাবুর মোটর চলে গেলে বিকু হাঁটতে আরম্ভ করলো। ডাক্তারবাবুকে এগিয়ে দেবার জন্য উপেন সদর দরজা পর্যন্ত এসেছিল। সেইখানে দাঁড়িয়ে সে একটু আশ্চর্য হয়ে বিকুর দিকে চেয়ে রইল। বিছানায় অবসের মতো হয়ে গা এলিয়ে দিয়ে নবু অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল কখন বিকু আসে। বিকু এলে ঘর থেকে সকলকে সরিয়ে দিয়ে বিকুর কানে কানে একটা কথা বলবার ইচ্ছা প্রকাশ করবে। বিকু তার মুখের কাছে কান নামিয়ে আনলে ক্ষীণ স্বরে ফিসফিস করে বলবে, আমি মরে ভূত হয়ে গেছি বিকু, বলে জোরে হেসে উঠবে। কতক্ষণ কেটে গেল, বিকু আর আসেই না। থাকতে না পেরে নবু জিজ্ঞাসা করলো, বিকু কই?
মা বললেন, কে জানে তোর বিকু কই, চুলোয় যাক দুর্গা মধুসূদন। কিন্তু নবুর জিদের কাছে কোনো বাধা টেকে না। বিকুর খোঁজ করা হলো এবং খবর এলো সে চলে গেছে। নবু সবেগে বিছানায় উঠে বসলো। চলে গেছে? কোথায় চলে গেছে? এক মুহূর্ত আগে যে ছেলে চি চি করে কথা বলছিল তাকে এমনভাবে উঠে বসে জোর গলায় কথা বলতে শুনে মা ভড়কে গেলেন। নবু খাট থেকে নামতে যাচ্ছে দেখে মা তাকে চেপে ধরে বললেন, শুয়ে থাক, উঠিস নে, মাথা ঘুরে পড়ে যাবি। নবু ব্যাকুলভাবে বলল, পড়বো না, কিচ্ছু হয়নি আমার। বিকুকে ভয় দেখানোর জন্যই তো আমি অজ্ঞান হয়েছিলাম, সত্যি অজ্ঞান হইনি। ছাড়ো দেখি, বিকু কোথায় গেল। দিন কাটে, বিকু আর আসে না। নবু উদাস দৃষ্টিতে চেয়ে থাকে পথের পানে। ভাবে, বিকুরে আবার কোন দেশি ভয় দেখানো।